আকাশবাণী কলকাতার পডকাস্ট। এই অনুষ্ঠানে স্বাগত জানাই আপনাদের সবাইকে। আজ শুনবেন একটি সাক্ষাৎকার ডক্টর অমলেশ মিশ্রের সঙ্গে। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডক্টর অমলেশ মিশ্র। তার সঙ্গে পরিচয় করিয়ে দিই আপনাদের। তিনি জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রাক্তন গবেষক, আর বর্তমানে তিনি একটি অসরকারি প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছেন। সেখানকার তিনি সম্পাদক। এই প্রতিষ্ঠানের নাম পরিবেশ উন্নয়ন পরিষদ। এই প্রতিষ্ঠানকে ব্যবহার করে এর বিভিন্ন সদস্যরা যেটা করছেন সেটা হচ্ছে মানুষের মধ্যে পরিবেশ চেতনা গড়ে তোলা, এবং শুধু চেতনা গড়ে সেটাকে রেখে দেওয়া নয়, সেটাকে ব্যবহার করে কিভাবে তাদের জীবন জীবিকায় একটা পরিবর্তন আসতে পারে তার পথ দেখানো। একই সঙ্গে ছোট ছোট ছেলেমেয়েরা যেন বিজ্ঞানের এই পথটা বুঝতে পারে, পরিবেশ সংরক্ষণকে সঙ্গী করে পরিবেশ সংরক্ষণকে নিশ্চয়তা দিয়ে যেন জীবিকা অর্জন করতে পারে, তার অভিমুখে এগিয়ে দিচ্ছেন এই পরিবেশ উন্নয়ন পরিষদের সভ্যরা। আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রথমে আমি যেটা জানতে চাইব আপনার কাছে, যে এই পরিবেশ উন্নয়ন পরিষদ এর তো গঠনের একটা ইতিহাস আছে। এরকম সব প্রতিষ্ঠানেরই একটা ইতিহাস থাকে, তো আপনারাও কোনোভাবে ভেবেছেন, আমাদের যদি একটু বলেন। আমি কাজ করতাম জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায়। 1972 সালে আমি ওই সংগঠনে যোগ দিই। 1990-এর দিকে আমাদের মনে হয় যে মানুষকে বিজ্ঞান সচেতনতার কাজে আমরা মনে হয় আরও বেশি করে এগিয়ে যেতে পারি। আমি যেহেতু 2-3টে সেকশানের দায়িত্ব ছিলাম, আমি মূলত ছিলাম ইনভার্টিব্রেট সেকশন, অমেরুদণ্ডী প্রাণীর সেকশানে, যেখানে কেঁচো, জোঁক এবং পলিকিট এই নিয়ে কাজ হয়। কিন্তু এছাড়া আমার উপর একটা দায়িত্ব ছিল একটা এক্সিবিশন ইউনিটের। মিউজিয়াম অ্যান্ড ট্যাক্সিডার্মি সেকশানে আমাদের একটা এক্সিবিশন ইউনিট ছিল। সেখান থেকে স্কুল কলেজের ছাত্ররা, এনজিওরা, এমনকি কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরাও তাদের বিভিন্ন প্রদর্শনীর জন্য আমাদের কাছ থেকে নমুনা নিয়ে যেত, স্টাফ অ্যানিম্যাল নিয়ে যেত। একথা আমাদেরও মনে আছে, কেননা আমরাও আমাদের প্রদর্শনীর জন্য আপনাদের ওখান থেকে সংগ্রহ করে নিয়ে গেছি স্টাফ করা বাঘ, হরিণ, বিভিন্ন পাখি ইত্যাদি। সুতরাং আপনার কথার সঙ্গে একটা সূত্র খুঁজে পাচ্ছি। যে সমস্ত ক্লাব বা স্কুল কলেজকে আমরা ওই স্টাফ পাখি বা অন্যান্য জীবজন্তু দিতাম, কিন্তু ওখানে গিয়ে আমাদের ওপর দায়িত্ব ছিল, আমাদের 2-3 জন আমরা ওখানে যেতাম, প্রদর্শনী শুরুর 2-1 দিন আগেই যেতাম, গিয়ে ডায়ারামা তৈরি করা হতো, মানে কীরকম পরিবেশে ওই সব জীবজন্তুগুলো পাওয়া যায় সেগুলো আমাদের তৈরি করতে হতো। ওখানে যেহেতু পুরো প্রদর্শনী চলাকালীনে আমাদের থাকতে হতো, আমরা বিশেষ করে 2-3 জন বন্ধুবান্ধব যারা একটু এ নিয়ে চিন্তাভাবনা করতাম, তারা দেখতাম প্রচুর মানুষ আসতো, আনন্দ পেত, কিন্তু তেমনভাবে কিছু শিখতো বলে আমার মনে হয় না। জীবজন্তুর প্রতি ভালোবাসা জন্মাতো বলেও মনে হয় না। জীবজন্তু সংরক্ষণের কথা দূরের কথা। তখন আমরা 1991-এর দিকে ভাবনা চিন্তা করি এবং আমাদের সংগঠনের একজন উচ্চপদস্থ অধিকর্তার সঙ্গে কথা বলি। তিনি বলেন যে আমরা কি করতে পারি। আমরা তখন বলি যে যেখানে এই প্রোগ্রামগুলো হবে সেখানে যদি আমরা আগে থেকে গিয়ে একটু প্রস্তুতি করতে পারি। তো তিনি বললেন, তো এটা তো জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে এটা করা সম্ভব নয়, তোমরা আর কীভাবে করতে পারো। তখনই আমাদের এই সংগঠনের কথা মাথায় আসে এবং তার সম্মতিতে, তার সমর্থনে আমরা পরিবেশ উন্নয়ন পরিষদের সূত্রপাত আমাদের তখন হয় 1991 সালে, এবং 1992 সালে গিয়ে এটাকে রেজিস্ট্রি করি এবং পুরোপুরি তখন এই ছাত্রদেরকে পরিবেশ সচেতনতার কাজে, সক্রিয়ভাবে সচেতনতার কাজে আমরা হাত লাগাই 1992 সাল থেকে। 1992 সাল পৃথিবীর পরিবেশ চেতনার ইতিহাসে অন্যরকম একটা বছর, বিশেষ একটা বছর। তার কারণ ওই বছরে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে বসল বসুন্ধরা সম্মেলন। বলা যেতে পারে 1972-এ সেই স্টকহোম সম্মেলনের পরের সবথেকে বড় সম্মেলন, এবং সেখানে অনেকগুলো সিদ্ধান্ত গৃহীত হলো, মানুষের ধারণায় কিছু পরিবর্তন এলো আলাপ আলোচনার মাধ্যমে। তো সেই সময়টাতে আপনাদের এই যে পরিবেশ উন্নয়ন পরিষদ, সেটা একটা আকার পেল। এখন এই যে আকার পেল, তারপরে তো কাজ করতে হবে। এবার কাজ করাটার জন্য অর্থ দরকার, লোকবল দরকার, একই সঙ্গে দরকার সেই সব জায়গাগুলো, যে জায়গাগুলোতে আপনি ছেলে মেয়েদের পাবেন বা সেরকম মানুষ পাবেন যাদের আপনি শেখাতে পারেন। কিভাবে এগুলো ব্যাপারটা? 1992 সালের রিও ডি জেনেইরোর যে সম্মেলন, সেখান থেকে বেশ কয়েকটা নতুন কথা বেরিয়ে আসে। তখন নতুন কথা আসে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, চিরস্থায়ী উন্নয়ন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এই সব নতুন নতুন কথাগুলো তখন বেরিয়ে আসে। সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপর যে 3টে কথা, মূল কথা বেরিয়ে আসে, সেটা হচ্ছে মানুষকে শুধু সচেতন করলে হবে না, মানুষকে এমনভাবে তৈরি করতে হবে তারা যাতে আর্থিকভাবে তাদের উন্নতি হয়,
সামাজিকভাবে কীভাবে উন্নতি হয় এবং পরিবেশ রক্ষার মাধ্যমে এটা করতে হবে। একে বলা হয় 3 পিলার্স অফ সাস্টেনেবিলিটি: ইকোনমিক, ইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল। তো এই কাজ করতে গিয়ে আমাদের যে সংগঠনটা তৈরি হয়েছিল পরিবেশ উন্নয়ন পরিষদ, তখনই আমরা ওটাকে রেজিস্ট্রি করে আমরা স্কুলে স্কুলে ছুটির দিনে যাওয়া শুরু করি। তখন আমাদের সবে সেকেন্ড স্যাটারডে চালু হয়, তার মানে শনিবার দিন আমরা ছুটি পাই, স্কুলটা খোলা থাকে। তো আমরা প্রথম যে স্কুলে যাই সেটা হচ্ছে সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, এবং সেখানে যে হেডমিস্ট্রেসকে পেয়েছিলাম প্রথমেই, মরিনাদি, তিনি কিন্তু আমাদের সাগ্রহে বলেন, খুব ভালো কথা, যে পরিবেশটা তো জানতে হবে, অতএব আপনাদেরকে আমরা শনিবার প্রথম পিরিয়ড, দ্বিতীয় পিরিয়ড নিতে পারবেন? তো স্বাভাবিকভাবে প্রতি শনিবার আমাদের পক্ষে নেওয়া সম্ভব হয় না, তখন এগিয়ে আসেন আরেকজন দিদি, মিরাদি থাকতেন গল্ফবিনে, আমিও থাকতাম গল্ফবিনে। অতএব তিনি বলেন যে আমি কাজটা চালিয়ে নেব, ওরা যেদিন আসবেন। তো আমরা ওইখানে প্রথম পিরিয়ড এবং দ্বিতীয় পিরিয়ডে পরিবেশের কাজ শুরু করি। তখন কিন্তু পরিবেশবিদ্যাটা আলাদাভাবে কোনো হয়নি। তার কিছুদিন পরেই 2000 সালে নাগাদ এটা সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ আসে যে পরিবেশ শিক্ষাটা কম্পালসারি করতে হবে। ততদিনে কিন্তু আমাদের 3টে বই তৈরি হয়ে গেছে। এই 3টে বই তৈরির একটা ইতিহাস আছে। আমাদের যে ঊর্ধ্বতন কর্তা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ডক্টর আশিস ঘোষ আমাদেরকে সর্বতভাবে সাহায্য করেছিলেন। তিনি আমাদের সঙ্গে আলাপ করিয়ে দেন সেন্টার ফর এনভায়রনমেন্ট এডুকেশন আহমেদাবাদের সঙ্গে। তো আহমেদাবাদ তখন আমাদের এই স্কুল প্রোগ্রামটাকে দেখে ওরা আমাদের 2-1টা ছোট প্রোগ্রাম দেয়, নিপস, ন্যাশনাল এনভায়রনমেন্ট এডুকেশন প্রোগ্রাম ফর স্কুলস। এই নিপস প্রোগ্রামটা আমরা পরপর 2 বছর চালিয়েছি, প্রায় 20টা স্কুলে আমরা এই প্রোগ্রামটা করতে পেরেছি। এইখানটা একটু থেমে যদি জিজ্ঞাসা করি, এই যে করছেন আপনি, কি যেটা আগে ছিল না সেটা আসছে দেখতে পাচ্ছেন? অর্থাৎ পরিবেশ চেতনা, প্রাণীদের প্রতি ভালোবাসা, সেটা কি জারিত করা যাচ্ছে শিশুদের? কি মনে হচ্ছিল তখন? না, আমি দেখতে পাচ্ছি সেটা যাচ্ছে না, কারণ ওই পরিবেশ বিষয়টাকে আর 5টা বিষয়ের মতো ভাবা হচ্ছে বা সবাই ভাবছে, সেটা নতুন করে ভাবা হচ্ছে না। এর জন্য কিন্তু আলাদাভাবে নজর দেওয়া উচিত, কারণ পরিবেশটাকে শিখতে গেলে ওই বই মুখস্থ করে পরিবেশের প্রতি ভালোবাসা আনা যাবে না, পরিবেশে গিয়ে কাজ করতে হবে। কিন্তু আমাদের যে বইগুলো আছে, আপনি যদি দেখেন, বইগুলো কিন্তু খুব সুন্দর, বইগুলো রূপায়ণ হয়েছে খুব সুন্দর, প্রচুর নির্দেশিকা আছে ওখানে। কিন্তু শিক্ষক যারা অ্যাকচুয়ালি ছাত্র দরদি বা পরিবেশ দরদি যে শিক্ষক মুষ্টিমেয় কিছু আছেন, তারা বলেন যে এই বইটাকে যদি আমরা ফলো করতে পারি, কিন্তু ছাত্রদের পরিবেশ সচেতন করতে পারবো। কিন্তু সীমিত সময়ে আমাদের হয়ে ওঠে না। তো সীমিত সময়ে হয়ে ওঠে না বলে আমরা যে 3টে বই লিখেছিলাম ছাত্রদের জন্য, শিক্ষক সম্প্রদায়ের জন্য এবং এনজিওদের জন্য, সেই বইটাকে ফলো করে আমরা কিন্তু পরিবেশ সচেতন করতে পারি। কিন্তু এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে, যাকে ইংরেজিতে বলা হয় অ্যাক্টিভিটি বেসড লার্নিং, মানে ছোটো কাজের মাধ্যমে শেখা, লার্নিং বাই ডুইং যেটা করতে হবে, এটাকে শেখাতে হবে। আরেকটা জিনিস করা যায়, একটু বেশি দিন ধরে, এই বেশি দিন করতে গিয়ে কিন্তু শিক্ষকরা পিছিয়ে যাচ্ছেন। বেশি দিন মানে গবেষণা যারা করেছেন, যে সমস্ত বিজ্ঞানীর কথা আমরা বইতে পড়ি বা শুনি, তারা কিন্তু 2-1 বছর করেনি, দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন। দীর্ঘ 5 বছর জাহাজে ঘুরে বেড়িয়ে চার্লস ডারউইন যে সমস্ত তথ্য সংগ্রহ করেছিলেন, কোনো সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট নয়, তিনি শুধু চোখ দিয়ে বা বাইনাকুলার দিয়ে বা ছবি তুলে যে সমস্ত তথ্য সংগ্রহ করেছিলেন এবং সেই তথ্যগুলোকে বিশ্লেষণ করেছেন, তার থেকে বিরাট যুগান্তকারী যে তথ্য করেছিলেন, বিবর্তনবাদের তত্ত্ব, এটা কিন্তু অবজারভেশনের জন্য দ্বারা সম্ভব হয়েছে। তো এই অবজারভেশন, দীর্ঘ সময় ধরে অবজারভেশন যদি ছেলেমেয়েরা করতে পারে, তবেই তাদের মধ্যে পরিবেশের প্রতি ভালোবাসা আসবে বলে আমার মনে হয়। সেরূপ একটা কাজে আমরা হাত দিয়েছি। তো সেইটার পরে, অর্থাৎ সেই উপলব্ধির পরে, যে বই, কালি কলম এগুলোর মাধ্যমে ঠিক এগোচ্ছে না পরিবেশ সচেতনতা ছড়িয়ে দেওয়ার ব্যাপারটা, আপনারা তাহলে নিশ্চয়ই কর্মপদ্ধতি পাল্টালেন, আপনারা আরও নতুন প্রকল্প নিলেন, সেক্ষেত্রেও কিছু সহযোগিতা পেলেন। এবার যদি সেইটা একটু বলেন। পুরোপুরিভাবে কাজ করতে পারছিলাম না আমি এবং আমাদের 2-1 বন্ধুবান্ধব অবসর গ্রহণ করি 2007 থেকে 10-এর মধ্যে। তো সেই সময় ওই সেন্টার ফর এনভায়রনমেন্ট এডুকেশন আহমেদাবাদ থেকে আমাদের কাছে একটা সুযোগ আসে, যাতে শুধু ছাত্রছাত্রী নয়, তাদের অভিভাবকদের নিয়েই কাজ করার জন্য। সেটা হচ্ছে সোশিও ইকোনমিক ইমপ্রুভমেন্ট অফ দি কমিউনিটি মেম্বার্স। কমিউনিটি মিনস সেখানে ছেলেমেয়েরাও থাকছে, মা বাবা থাকছে, সবাই থাকছে। তো সেই কাজটা করতে গিয়ে আমরা একটা পদ্ধতি অবলম্বন করি, সেটা হচ্ছে আমাদের প্রেসিডেন্ট ডক্টর শান্তনু মিত্র, ইকোনমিক্সের প্রফেসর, তিনি একটা পদ্ধতি অবলম্বন বের করেন, একটা থিওরি বলা হয়, আমরা মিত্রজ থিওরি বলাটাকে, কস্ট বেনিফিট শেয়ারিং মডেল। কস্ট বেনিফিট শেয়ারিং মডেল হচ্ছে, যে কোনো একটা কাজ করতে গেলেই তার যে খরচ আছে, তার 50% খরচ বা তার একটু কম খরচ কিন্তু বেনিফিশিয়ারিকে করতে হবে। তার মানে সেখান থেকে তার ওনারশিপ প্রথম থেকেই শুরু হয়ে যাবে। ওনারশিপ শুরু না হলে সে কিন্তু সেটাকে ভালোভাবে শিখতে পারবে না, রক্ষা করতে পারবে না। এই ওনারশিপ যদি প্রথম থেকে শুরু হয়ে যায়, তখন কিন্তু যেহেতু এসএইচজি মুভমেন্ট শুরু হয়ে গেছে আমাদের দেশে, ব্যাপকভাবে শুরু হয়ে গেছে, তো সেখানে ওনারশিপ যদি শুরু হয়ে যায়, ইন্ডিভিজুয়াল ওনারশিপ থেকে কমিউনিটি গ্রুপ ওনারশিপে চলে যাবে। একজন কিছু কাজ করলো, তার থেকে যে অর্থটা তিনি ফেরত দেবেন, 50% অর্থটা তিনি নিজে খরচ করেছেন, সেটা
ট্যাক্স আর 50% প্রজেক্ট থেকে নিয়েছেন। তো 50% যে প্রজেক্ট থেকে নিয়েছেন সেটা যদি ফেরত দিয়ে দেন তাহলে কিন্তু আর আরেকজন মেম্বার পাবে। সে যখন আবার ঠিক তার প্রজেক্ট পিরিয়ড 3 মাস 4 মাস পরে কাজ অনুসারে যদি পাখি মুরগি পালন হয় তাহলে 4 থেকে 5 মাসের মধ্যে তার কিন্তু একটা ছোট্ট সাইকেল কমপ্লিট হয়ে যাবে। তখন সে কিন্তু লাভ থেকে তার পয়সাটা ফেরত দিতে পারে। তখন সেই ফেরত দেওয়ার ফলে আরেকজনকে হয়ে যাওয়া যাবে। এইভাবে কিন্তু আমরা কিন্তু সামান্য অর্থকে মানে দেয়া নেওয়ার পদ্ধতিতে বিভিন্ন বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারি। এই পদ্ধতিতে আমরা এখন কাজ করছি। আর এখন ছেলেরা, আপনারা নিশ্চয়ই জানেন, এখন যে সবথেকে বড় বিপদ আমরা কিন্তু অনেকেই বলতে পারবে না। যদি জিজ্ঞেস করা যায় বহু মানুষ বলতে পারবে না আমাদের এখন বিপদ কী। তাপমাত্রা অস্বাভাবিকভাবে ধীরে ধীরে বেড়ে চলেছে। আপনারা সবাই দেখবেন আমাদের বইতে এই কথা আছে, কিন্তু একটা জিনিস দেখুন, কত সামান্য নজর দিলে করা যায়। এই তাপমাত্রা বাড়ছে কিন্তু এর সঙ্গে সরাসরি কার্বন ডাইঅক্সাইডের সম্পর্ক আছে। কার্বন ডাইঅক্সাইড মাত্রা বইতে এখনও লেখা আছে 0.35%। 0.35% মানে 350 পার্টস পার মিলিয়ন, 10 লক্ষ ভাগে 350 ভাগ। ইতিমধ্যেই সারা পৃথিবীব্যাপী শুরু হয়ে গেছে 350.org বলতে অর্গানাইজেশন, যে কার্বন ডাইঅক্সাইড মাত্রাকে 350 পার্টস পার মিলিয়নে আটকে রাখতে হবে, তবেই আমাদের বাঁচা সম্ভব। বইতে আমরা সেই 350 পার্টস পার মিলিয়নই পড়ছি, কিন্তু আপনি নেট দেখুন, আপনি গুগলে সার্চ করুন, প্রত্যেকেই গুগল ব্যবহার করে, সার্চ করুন, দেখবেন এখন 412, হয়তো আবার কিছু বলতে পারেন 415, ধীরে 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 বাড়ছে। এটা 350 থেকে 412 হয়ে গেছে। এটা অতি সামান্য বেড়েছে, কিন্তু এই অতি সামান্য বাড়ার ফলে যে সর্বনাশা সৃষ্টি হয়েছে, আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সম্পূর্ণভাবে এখন বিধ্বস্ত। এখন বৃষ্টিপাত হয়, চাষবাস যার উপর নির্ভরশীল, সেই বৃষ্টিপাত হয়, কিন্তু কখন নিম্নচাপ সৃষ্টি হবে তারপর বৃষ্টি আসবে তবেই চাষ হবে। আমরা এতটাই নির্ভরতা মানে আমরা স্বাধীনতা হারিয়ে ফেলেছি, সেই প্রাকৃতিক পদ্ধতিতে বৃষ্টিটা হচ্ছে না এখন। তো এটা নিয়ে কিন্তু সচেতনতার যথেষ্ট অভাব আছে। আকাশবাণী কলকাতার পডকাস্ট। এই ধারণার জায়গাটা আমরা বুঝলাম আপনার কাছ থেকে। এবারে যেটা জানতে চাইবো যে সুন্দরবনের বেশ কয়েকটি জায়গায় আপনারা ওই যে বললেন SHG অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ, তাদের সঙ্গে হোক বা অন্যান্যদের সঙ্গে মিলে হোক, জীবিকার ক্ষেত্রে একটা পরিবর্তন আনার চেষ্টা করছেন। ধরা যাক লবণাক্ত জমি, সেখানে ধান ফলছে না, এমন কিছু ধানের ধারা, ধান তো একটি প্রজাতি, তার বিভিন্ন রকম বৈচিত্র্য আছে, তো সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করছেন, করিয়েছেন, ফল পেয়েছেন। একটু যদি বলেন আমাদের তার সঙ্গে কিভাবে ছাত্রছাত্রীদের শিক্ষিত করছেন যাতে তারা এই অভিমুখী হয়, একটু যদি বলেন। আমি ব্যক্তিগতভাবে জীববিজ্ঞানের মানে প্রাণীবিজ্ঞানের ছাত্র হলেও আমি এখন ধানটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করছি। কারণ খুব গরিব মানুষ যারা, তারা যদি দুবেলা দুটো ভাত পেতে পায় না, তাতেই চলে যায়, ফেনা ভাতে চলে যায়। তাহলে আমাদের দেখতে হবে এমন চালের ভাত যে চালের মধ্যে পুষ্টিগুণ অন্যান্য বাজারে যে সমস্ত চাল আছে তার থেকে ভালো। তো সেরূপ চাল খুঁজতে গিয়ে আমরা কিন্তু পুরনো দিনের ধানকে খুঁজে পেয়েছি, এবং ডাক্তাররা বলছেন যে পুরনো দিনের চাল যদি খাওয়া যায় তাহলে বিশেষ করে ব্লাড সুগার কমে যাবে, ব্লাড সুগারকে কন্ট্রোল করা যাবে। সেই পুরোনো দিনের ধানের সন্ধানে কিন্তু আমি বিভিন্ন দ্বীপে, গোসাবার বিভিন্ন দ্বীপে, বিশেষ করে কুমিরমারি দ্বীপে, পাথরপুতার বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে সংগ্রহ করেছি। আপনারা নিশ্চয়ই অনেকেই শুনেছেন যে এই লবণ সহ্য করার মতো কিছু ধান আবিষ্কার করেছেন ডক্টর আশিস ঘোষ, এবং তাতে তিনি একটা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলেন। তো আমরা 2014 সালে ওই UNDP থেকে একটা সাপোর্ট পাই এই কাজ করার জন্য। তাতে গিয়ে দেখলাম প্রায় সমস্ত ধরনের যে পুরনো দিনের ধান, যেগুলো রাক্ষসখালী, বুড়াবুড়ির তট, জি প্লট, কুমিরমারি, এসব জায়গা আগে চাষ হতো, আজ থেকে 30-40 বছর আগে, তাদের কিন্তু লবণ সহ্য করার একটা ক্ষমতা আছে। কোনো চাষি বলছেন, তার দাদু বলে গেছেন যে বাবা এই ধানটাকে ফেলবি না, তার নাম হচ্ছে হ্যাংরা ধান। তার পাশের বাড়ির লোক জানে না, কিন্তু সে তার হ্যাংরাটাকে চাষ করে চলেছে আজ 30 বছর ধরে, কারণ দাদু বলে গেছিলেন যে এটাকে চাষ করতে হবে। কেন না, ওই জায়গায় হ্যাংরা ছাড়া ভালো কোনোটা হবে না। তার মানে আমরা হ্যাংরা নিয়ে পরীক্ষা করে দেখলাম যে এর একটা লবণ সহ্য করার ক্ষমতা আছে। তো এই লবণ সহ্য করার ক্ষমতা সমস্ত দেশি ধানের মধ্যে কম বেশি আছে, সমস্ত কম বেশি আছে লবণ সহ্য করার ক্ষমতা। তো এই ধানগুলোকে আমরা বেছে নিয়ে তার ফলন কি করে বাড়ানো যায় দেখছি, কারণ ওগুলোকে মানুষ ছেড়ে দিয়েছিল কারণ ফলন কম বলে, 7 মণ 8 মণ 9 মণ বলে। তখন কিন্তু একটা ধারণার বশবর্তী হয়ে মানুষ ছেড়ে দিয়েছিল যে এই ধানগুলোতে কোনো সার দিতে হয় না, এটা ধারণা ছিল। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। গাছের খাদ্যের দরকার,
যে কোনো গাছ হোক তার খাদ্যের দরকার। কি খাদ্য দরকার? আমাদের যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট দরকার, গাছেরও খাদ্য দরকার নাইট্রোজেন, ফসফরাস, পটাশ। এছাড়াও আরও প্রায় 13-14টা অনুখাদ্যের প্রয়োজন আছে। আমি যদি মূল খাদ্য নাইট্রোজেন, ফসফরাস, পটাশ বলি, যেটাকে এখন বাজার থেকে আমরা ইউরিয়া, ডিএপি কিনছি নাইট্রোজেনের জন্য, সুপার ফসফেট কিনছি ফসফরাসের জন্য, এবং মিউরেট অফ পটাশ কিনছি পটাশের জন্য, এই খাদ্যগুলো কিন্তু জৈব পদ্ধতিতে যোগান দেওয়া যায় তাহলেই সম্ভব। এবং জৈব পদ্ধতিতে যোগানটা তো বনে জঙ্গলে হচ্ছে। আমি যদি একটা বন দেখি, জঙ্গল দেখি যেখানে সার দেওয়া হয় না, তাহলে সেখানে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ ছাড়া গাছগুলোতে বৃদ্ধি পাচ্ছে কী করে? তাহলে এই সমস্ত নাইট্রোজেন, ফসফরাস, পটাশ বা অন্যান্য পদার্থ, মৌলিক পদার্থগুলোর যোগান নিশ্চয়ই সেখানে স্বাভাবিক নিয়মেই হচ্ছে, প্রকৃতির নিয়মেই হচ্ছে। প্রকৃতির নিয়মটাকে স্টাডি করেছেন বড় বড় বিজ্ঞানীরা, সেই সব গিয়ে তো স্টাডি করেছেন। এই যে কেঁচোকে কৃষকের বন্ধু বলে গেছিলেন, তিনি 20 বছর ধরে কেঁচোর উপর কাজ করেছিলেন। তো এখন আমরা কাজ করছি কেন? পিএইচডি করার জন্য, একটা পেপার করার জন্য, কী করে ইন্টারন্যাশনাল জার্নালে যাব, কোথায়, এই জন্য। কিন্তু মানুষের প্রয়োজনে তো কাজটা হচ্ছে না। কেঁচো নিয়ে তো সেইভাবে তো ব্যবহারটা হচ্ছে না। কেঁচোর কথা যেটা 20 বছর ধরে কাজ করে চার্লস ডারউইন বলে গেছিলেন কৃষকের বন্ধু, কিন্তু এখন কেঁচোর সাহায্য নেওয়া হচ্ছে না। এই কেঁচোর কথা আপনারা শিক্ষার্থীদেরও বোঝাচ্ছেন? হ্যাঁ, নিশ্চয়ই বোঝাচ্ছি। বিশেষ করে আমরা ছোট ছোট প্রজেক্ট করছি। আমি আপনাকে একটু আগে বলেছি যে আমরা এই মুহূর্তে এমন একটা প্রজেক্টের সঙ্গে যুক্ত আছি, একটি বহুজাতিক সংস্থাকে কেউ কিন্তু এই পরিবেশ সচেতন করতেই হবে বলেনি, কিন্তু এমন একটা বহুজাতিক সংস্থাকে আমরা পেয়েছি, তার যে কর্ণধার, তার ব্রেন চাইল্ড হচ্ছে। আমার ব্যবসার যে অর্থটা বাড়ছে সেটাকে আমি আমার সিএসআর ফান্ডটাকে আমি খরচ করবো ছেলে মেয়েদের সচেতন করার জন্য। এটা একটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছে, কারণ ন্যাশনাল চিলড্রেন সায়েন্স যে কাজটা হয় ওই বহুজাতিক সংস্থা সেই কাজটাই করছেন, তার থেকে আরও বড় আকারে করছেন, প্রজেক্ট বেসড লার্নিং করছেন। ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেস প্রজেক্ট বেসড লার্নিং, তাদের ম্যান্ডেটে আছে এটা করতে হবে, কিন্তু ওই যে বহুজাতিক সংস্থা তার কিন্তু ম্যান্ডেট এটা নেই, তার মাথা থেকে বেরিয়েছে এটা করতে হবে, এবং সেখানে সব প্রজেক্ট বেসড লার্নিং করতে হচ্ছে। প্রজেক্ট বেসড লার্নিং করতে গিয়ে কিন্তু এই কেঁচো কোথায় এসে যাচ্ছে। এই যে কেঁচো, অন্তত 4000 প্রজাতির কেঁচো পাওয়া যায় পৃথিবীতে। আমাদের পশ্চিমবাংলায় আমি কেঁচোর উপর কাজ করেছি, আমাদের পশ্চিমবাংলায় কেঁচো পাওয়া যায় প্রায় 100 ধরনের কেঁচো, কিন্তু এখন যদি খুঁজতে পাওয়া যায় দেখা যাবে 7-8 ধরনের, বেশি কেঁচো পাওয়া যাবে না। এই কেঁচোগুলোকে আমরা লবণ দিয়ে দেখেছি কেঁচোগুলো ছটপট করতে করতে মারা যায়। মারা যাওয়ার আগে একটা ঘটনা ঘটে, যেটা কিন্তু বইতে পড়া অসমোসিস সঙ্গে তুলনা করা হয়, যে লবণ জল আর ভেতরের যে কনসেন্ট্রেশন দুটো কম, তাহলে বাইরের ঘন জলটা বাইরে বেরিয়ে আসছে, বাইরের কনসেন্ট্রেশন বেশি। অসমোসিস কাকে বলে? যে দুটো দ্রবণ যার থেকে কম ঘন থেকে জলটা বেরিয়ে আসে বেশি ঘনর দিকে, তো লবণটা যেহেতু বেশি ঘন, তো ওর কেঁচোর শরীর থেকে জলটা বেরিয়ে আসছে, তার মানে আস্তে আস্তে ধীরে ধীরে মারা যাচ্ছে। এবং ছেলেদের যদি বোঝানো যায় যে যখন ডাক্তারবাবু বলেন গলায় ব্যথা হলে কী খেতে হবে, না গরম জলে নয়, গরম জলের সঙ্গে সামান্য লবণ দিতে হবে, সেখানেও অসমোসিস ঘটছে, গলাতেও অসমোসিস ঘটছে, যার ফলে কিন্তু জীবাণুগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বাস্ট করে যাচ্ছে। তো এই কেঁচোগুলো মারা যাচ্ছে, তার মানেই যে স্বাভাবিক পদ্ধতিতে আমার বাড়ির আম গাছটা, জাম গাছটা, কাঁঠাল গাছটা, বাঁশ গাছটা খাদ্য পাচ্ছে, আমি যদি তার গোড়ায় জীবাণুগুলোকে সব নষ্ট করে দিই, এই পরীক্ষাটা আমরা এখন করিনি, যদি করি দেখবে যে গাছটা মারা যাবে। কারণ তার খাদ্য তৈরি করার যে বলা যায় রাঁধুনি, মানে কুক তো নষ্ট হয়ে যাবে, কুকগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। কুক তো আমাদের আসল, সেই কুকের দায়িত্ব নিচ্ছে বিভিন্ন ধরনের জীবাণু, যেমন কেউ রান্না করছে, কেউ বাটনা করছে, কেউ ভাত চাল ধুচ্ছে, এই যে বিভিন্ন ধরনের কাজে লোক আছে না, এরূপ গাছেরও খাদ্য তৈরি করার জন্য বিভিন্ন ধরনের জীবাণু আছে, তারা ঠিক একেবারে যাকে বলা হয় অর্কেস্ট্রা বা কনসোর্টিয়াম ফর্ম করে, মানে একের সঙ্গে আর মিল আছে। তো সেই কনসোর্টিয়ামটাকে যদি ফলো করা যায়, তাহলে কিন্তু আমরা কিন্তু ওই ধান গাছটাকে জঙ্গলের মতো করে ভাবতে পারি, যেমন শালের জঙ্গল, ধানের জঙ্গল হতে পারে। তো ধানের জঙ্গলেও আমরা কিন্তু খাদ্য দিতে পারি। ধান গাছ যে শেকড় থেকে জলটা নেয়, সেটাও অসমোসিস কাজ করছে, শেকড়ের সমস্ত জায়গা থেকে জল নেয় না, মূলরম অঞ্চল থেকে জল নেয়। মূলরম অঞ্চলের কোষের ভেতর যে ঘনত্ব থাকে, বাইরের ঘনত্ব যদি কম থাকে, তাহলে কিন্তু কম ঘন থেকে জল ভেতরে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাইরের ঘনত্ব যদি বেড়ে যায়, যেমন লবণ জল এসে গেলে ঘনত্ব বেড়ে গেল, তারপর যদি সার দিলাম আবার ঘনত্ব বেড়ে গেল, তাহলে ভেতরের ঘনত্ব বাইরের ঘনত্ব যদি সমান হয়ে যায়, তখন কিন্তু একটা এক্সোসমোসিস বা অসমোসিসটা ডিস্টার্ব হবে, সেখানে কিন্তু গাছ পাচ্ছে। ওই জন্য বলছে আমি এত সার দিচ্ছি তবু গাছ কেন আমার সারছে না? আর সার তো নিতেই পারছে না, সার নেবে কী করে? সার গাছ তো আর মুখ নেই, তার তো ওই মূলরম অঞ্চল থেকে সে যদি অসমোসিস পদ্ধতিটা বিকৃত হয়ে যায়, ডিস্টার্ব হয়, তাহলে খাদ্য পাবে কী করে? এখানে কিন্তু বিজ্ঞানীরা বলছেন যে পাতায় দিতে হবে। পাতায় দেওয়া কিন্তু ব্যাপকভাবে শুরু হয়নি এখনও, কিন্তু মূলরম যে নিতে পারছে না বুঝতে পারছি, কারণ চাষি বলছে আমি আগে 5 কেজি দিলাম, এখন 10 কেজি, 12 কেজি, 15 কেজি দিয়েও আমার কাজ হচ্ছে না। তার মানে গাছ দিচ্ছি কিন্তু গাছ নিতে পারছে না। এটা অতি সাধারণ নিয়ম, আমাদের শিক্ষকরাও এটা বলতে পারেন, কৃষি বিজ্ঞানী তো বটেই।
শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলা শুরু করেছিলাম পরিবেশ উন্নয়ন পরিষদের কাজকর্ম নিয়ে। আমরা চলে গেলাম অনেক বিস্তারে, অর্থাৎ আমাদের আজকের কৃষি ব্যবস্থার যে সমস্যা তার অন্তত একটা দিক আমরা আলোচনা করে ফেললাম এইটুকু সময়ের মধ্যে। আমাদের স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞ ডক্টর অমলেশ মিশ্র তিনি উদাহরণ দিয়ে দিয়ে এবং বলা যেতে পারে নিজের আবেগটাকে তার সঙ্গে মিশিয়ে, যে আবেগ নিয়ে তিনি কাজ করেন নিয়মিতভাবে, সেই আবেগটাকে মিশিয়ে আমাদের সামনে পরিবেশন করলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য। এবং সেই তথ্য তিনি শুধু বলার জন্য বলছেন না, কাজে লাগানোর চেষ্টা করছেন। তার সহযোগীরা ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন। এইভাবে একটা যেন ইকোস্ফিয়ার গড়ে উঠছে, একটা যেন বাস্তুতন্ত্র গড়ে উঠছে, যে বাস্তুতন্ত্রের মধ্যে জ্ঞান এবং কাজ এমনভাবে চলে যাতে প্রকৃতির বিনাশ না হয়, আমাদের জীবিকার জন্য প্রয়োজনীয় রসদ আমরা খুঁজে পাই। আমরা আশা করব এভাবেই চলুক। পথে বাধা আছে জানি, কিন্তু ডক্টর অমলেশ মিশ্র এবং তার সহযোগীদের যে কাজ সেটা সফল হোক, এই কামনা জানিয়ে আজকের সাক্ষাৎকার শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মিশ্রকে। নমস্কার। ডক্টর অমলেশ মিশ্রের সঙ্গে এই সাক্ষাৎকারের সঙ্গে শেষ হলো আজকের আকাশবাণী কলকাতার পডকাস্ট।